মন্ত্রী, ছি ছি, এত বড় প্রতারণা তুমি করলে আমার সাথে, তাও সামান্য কিছু অর্থের লোভে। এই কথা আপনি কেন বলছেন মহারাজ? এতে এত অবাক হচ্ছ কেন মন্ত্রী? রাজকোষ শূন্য করার ষড়যন্ত্রে তুমি ছিলে না বলতে চাও? না, মানে আসলে তুমি সত্য গোপন করতে চাইছো? এর কোনো উত্তর আছে তোমার কাছে? তবুও আমি সবার সামনে তোমাকে কিছু বলিনি, তোমাকে আমি ছোট করিনি, কিন্তু তোমাকে কোনো দণ্ড না দিলে নগরের জনগণের প্রতি অবিচার করা হয়। মহারাজ, আপনি মহানুভব। আমি দোষ স্বীকার করছি মহারাজ। যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আমি কাল থেকে তোমার মুখ দেখতে চাই না, এটাই তোমার শাস্তি। এখন তুমি এখান থেকে যাও। মহারাজ, আমি যা বলার বলেছি, আর কোনো কথা নয়। সমস্ত নগরের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য শ্রী বরুণ চন্দ্রকে আমি মন্ত্রী রূপে নিযুক্ত করলাম। সাধু সাধু সাধু। বরুণ চন্দ্র তার কর্তব্য মর্যাদার সাথে পালন করবেন, আমি এই আশা করব। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা করব না মহারাজ। সাধু সাধু সাধু। মহারাজ, এত চিন্তিত দেখাচ্ছে কেন আজ আপনাকে? ঠিকই, আমি খুবই চিন্তিত মন্ত্রী। আগে মহারাজ, আপনার চিন্তার কারণটা বলা যাবে? এই যোগী বাবা আমার চিন্তার কারণ। কেন মহারাজ? রাজ্যে তো অনেক সাধু সন্ন্যাসী আসেন, তখন তো এত চিন্তা করেন না। কিন্তু এই যোগী বাবা অন্যদের মতো নয়, শুধুই জপ তপ করেন না। তবে কি করেন? আপনার কি কিছু সন্দেহ হচ্ছে মহারাজ? এই যোগী বাবা নানা রকম ফেলকি দেখিয়ে প্রজাদের বশ করে নিচ্ছেন, এই জন্যই আমি চিন্তা করছি। ওখানে কি একবার আমি যাব? না, আমি একা যাব, তুমি না। সে কি মহারাজ, আপনি? হ্যাঁ, তবে আমি ছদ্মবেশে যাব। মন্ত্রী, আমাকে চেনা যাচ্ছে কি? একেবারেই না। আপনাকে দেখে কে বলবে আপনি ত্রিকুট নগরের রাজা? ভোর হবার আগেই আমি ফিরে আসব, তুমি কোনো চিন্তা করো না। মহারাজ, খুব সাবধান। যে লোককে মন্ত্র দিয়ে বশ করে সে কিন্তু বিপজ্জনক লোক, আর সে স্থানও নিরাপদ নয়। সে আর বলতে, আমি সাবধানেই যাব। ওই তো কুটির, আমাকে ভিতরের ঘটনা দেখতে হবে। আশ্চর্য, আমি কি ঠিক দেখছি? বীরেশ এখানে? মৃতদেহটা কার? বীরেশ এখানে এসব কি করছে? এরা কোনো ষড়যন্ত্র করছে না তো? পুরো ব্যাপারটা আমাকে তো জানতেই হচ্ছে। চুপ করে থাকিস নে বাবা, চুপ করে থাকিস নে। কথা বল বাছা, কথা বল। এ কি নৃশংসতা! মৃত মানুষের মুখ দিয়ে কথা বলানো! ওরে বাছা আমার, কথা বল। তুই যে আমার বুকের কলজে রে। আরো আরো ভক্তি ভরে মাকে ডাকো, নইলে এত দিনের সব চেষ্টা, সব পরিশ্রম সব বৃথা হয়ে যাবে। কিছুতেই বৃথা হতে পারে না। এই রাজা যে অপমান আমাকে করেছে তার বদলা আমাকে নিতেই হবে। মা, মা গো, আমার একমাত্র ছেলেকে তোমার কাছে আমি বলি দিয়েছি। মা, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো মা, মনোবাঞ্ছা পূর্ণ করো। বীরেশ নিজের পুত্রকে বলি দিয়েছে? একবারটি মুখ খোল বাছা আমার, একবারটি।
শুধু শুধু একটিবারের জন্য। এত অধৈর্য হয়েও না, আরো একাগ্র চিত্তে মাকে ডাকো। আর যে শান্ত থাকতে পারছি না, অপমানের জ্বালা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজের হাতে নিজের ছেলেকে মারতেও পিছপা হইনি আমি। মা আরো চান, আরো। শান্ত হও, শান্ত হও, আর বলি নয়, বিশ্বাস রাখো। এত সহজে ভেঙে পড়লে এসব কাজ হয় না। ধৈর্য ধরে মৃতদেহের মুখে কথা ফোটাতে হবে। সফল হতে পারলেই এই মৃতদেহকে হাতিয়ার করে সব ইচ্ছে তোমার পূর্ণ হবে। সোনা মানিক আমার, সোনা মানিক, কথা বল বাবা, কথা বল, কথা বল, কথা বল বাবা। আমার মন বলছে বাইরের কেউ এখানে এসেছে, তার উপস্থিতি আমি যোগ বলে টের পাচ্ছি। নিশ্চয়ই সে গোপনে আমাদের রহস্য জানার চেষ্টা করছে। মা, মা, তুই কি এজন্যই কথা বলছিস না? না না মা, এ আমি হতে দিতে পারি না, কিছুতেই না। কিন্তু কে এসেছে? কে সে? এটা কি করে সম্ভব বাবা? বাইরের কেউ এখানে আসবে কি করে? আমাকে কি দেখতে পেয়ে গেল? এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে, নয়তো ধরা পড়ে যাব। মন্ত্রী মশাই, দরবার বসার যে সময় হয়ে গেল, মহারাজ যে এখনো এলেন না। বলো কি, মহারাজ ফেরেননি এখনো? মহারাজ কোথাও বেরিয়েছেন? না, মানে হ্যাঁ, মহারাজ একটা বিশেষ কাজে বাইরে গেছে। তবে দরবার? আজ দরবার হবে না, সবাইকে জানিয়ে দাও। আর কি হলো মন্ত্রী মশাই? আমি এখনই রাজ জ্যোতিষীর সঙ্গে দেখা করব, তুমি ব্যবস্থা করো। আরে মহামন্ত্রী যে হঠাৎ কি মনে করে? একটা সমস্যায় পড়েছি। সে তো বুঝতেই পারছি, তা না হলে আপনাদের মতন মানুষের পদধূলি এই গরিবের কুটিরে পড়ে? না 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 না, এই কথা বলবেন না। বড় বিপদে পড়েছি, আপনি রক্ষা না করলে এই ত্রিকূট নগর শেষ হয়ে যাবে। তাহলে তো ব্যাপার গুরুতর। বলো শুনি কি বিপদ? আমাদের রাজামশাই গতকাল রাত্রে ছদ্মবেশে বেরিয়ে এখনো ফেরেননি, কোনো খবরও নেই। কি সাংঘাতিক কথা বলছো? তুমি এত দেরি করে এলে কেন মহামন্ত্রী? তাকে আমরাও বুঝে উঠতে পারিনি। কি করি দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ভাববার সময় দাও তো মন্ত্রী। সর্বনাশ মন্ত্রী, সর্বনাশ! যা ভয় করেছিলাম তাই হয়েছে। কি ভয়? তবে কি মহারাজের কোনো বিপদ হয়েছে? আমি পুরো ঘটনাটা পরিষ্কার দেখলাম। মহারাজ ছদ্মবেশে অন্ধকারে প্রাসাদ থেকে বেরোলেন। জ্যোতিষী মশাই, এ তো সাংঘাতিক কথা। কি হবে এখন? ওই অসাধু যোগী মহারাজকে মায়ায় আবদ্ধ করে রেখেছে। মৃতদেহের মুখে কথা ফুটিয়ে তার সাহায্যে মহারাজের সর্বনাশ করবে, সমস্ত অর্থ সম্পত্তি গ্রাস করবে, রাজার দুর্নাম করবে মন্ত্রী। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কথা বলছি মন্ত্রী, আমি ঠিক কথা বলছি। মন্ত্রী মহারাজকে বাঁচানোর একটাই উপায় আছে। শোনো, আমাদেরও মায়ার পথে যেতে হবে মন্ত্রী, আমাদেরও মায়ার পথে যেতে হবে। তাই করুন, এর জন্য যা বলবেন তাই করব। দুজন অপ্রাপ্ত বয়স্ক পুত্র সন্তান চাই মন্ত্রী। তারাই কেবল পারবে মায়ার পথে রাজার কাছে যেতে। কিন্তু এর মধ্যে কিন্তু কেন জ্যোতিষী মশাই?
প্রাণ সংশয় হতে পারে সেটাই ভাবছি। চিন্তার কোনো কারণ নেই। আমার দুই পুত্র এই আত্মত্যাগের জন্য প্রস্তুত, জ্যোতিষী মশাই। ওই ওই মায়ার খেলা খুবই মর্মান্তিক মন্ত্রী, খুব মর্মান্তিক। একবার একবার ভেবে দেখো মহামন্ত্রী, ভেবে দেখো। আমার যা ভাবা তা হয়ে গেছে। মহারাজকে আমি পিতৃ সম শ্রদ্ধা করি। তাঁর জীবন বাঁচাতে এইটুকু করতে পারলে আমি ধন্য হব। ঠিক আছে, আজ রাত থেকেই শুরু করব আমরা মায়ার খেলা। হ্যাঁ, মায়াবী যোগী বাবার কুটির নদীর ওপারে। যোগী বাবা মহারাজকে কুকুর বানিয়ে রেখেছেন। কুটিরের সামনেই তিনি কুকুর হয়ে আছেন। শোনো শোনো, তোমরা হরিণ হয়ে সেখানে তোমরা যাবে। আমরা হরিণ হব কিভাবে? আমি আমি তোমাদের মন্ত্র বলে হরিণ করব। তারপর তারপর তোমরা সেখানে যাবে। শোনো, তোমাদের দেখেই ওই কুকুর চিৎকার করবে। তোমরা কিন্তু ভয় পেও না। কামড়ে দেবে না তো? না, কামড়াবে না। শুধু শুধু তোমাদের অনুসরণ করবে। তারপর আমরা কি করব গুরুদেব? নদীর জলে নামবে। মনে রেখো, নদীর মাঝখান পর্যন্ত যোগী বাবার মায়া চলবে। তারপর তারপর আর তার মায়া জাল থাকবে না। তোমাদের শুধু ওই মায়াজাল ছাড়িয়ে মহারাজকে আনতে হবে। মহারাজকে নিরাপদে আনতে পারলেই ওই তান্ত্রিককে আমি শেষ করব। এত সহজ নয় মহামন্ত্রী, এত সহজ নয়। আমাদের আমাদের ধীরে ধীরে জাল গুটোতে হবে, ধীরে ধীরে। ওই যে কুটির দেখা যাচ্ছে। এইবার ওই কুকুর কোথায় দেখতে হবে। কুকুরই আমাদের দিকে এগিয়ে আসছে। আমরা বরং আর না এগিয়ে নদীর দিকে ফিরে যাই, চলো। না না না, এ কিছুতেই সম্ভব না। আবার কি হলো বাবা? কোনো অনিষ্ট ঘটতে চলেছে নাকি? শিকারকে কিছুতেই আমার চোখের আড়ালে যেতে দেওয়া যাবে না। কোন শিকার? আপনি কোন শিকারের কথা বলছেন বাবা? না, এ কিছুতেই হতে দেব না। মন্ত্র বলে যাকে কুকুর করেছি, সে যদি একবার মায়াজালের বাইরে যায়, তবে মৃতদেহের মুখে আর কোনোদিন কথা ফুটবে না। না না, এ হতে পারে না। আমার এতদিনের তপস্যা, আমার একমাত্র পুত্রের মৃত্যু সব বিফলে যেতে পারে না বাবা, যেতে পারে না বাবা। একবার যদি শিকার মায়া কেটে বেরিয়ে যায়, তবে সব শেষ, সব। ত্রিকুটের রাজার সর্বনাশ আর সম্ভব নয়। আমার এত সাধনা নষ্ট হবে না, না 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 না। ধন্য তোমরা, তোমরা সত্যিই বীর। আমি মন্ত্র পড়ে তোমাদের মুক্ত করব। প্রণাম মহারাজ, প্রণাম। মহারাজ, মহারাজ, আপনি আর ত্রিকুটনগর এখন নিরাপদ মহারাজ, একদম নিরাপদ। তোমাদের যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। আপনার জীবন রক্ষা করা আমাদের কর্তব্য মহারাজ। আপনি আপনি আপনার জীবন তুচ্ছ করে ওই তান্ত্রিকের কুটিরে গিয়েছিলেন, তাই আর সারা রাজ্যের মানুষ সুরক্ষিত হলো। আর আমরা আপনার জীবন বাঁচাতে এটুকু করব না মহারাজ, এটুকু করব না। কিন্তু গুরুদেব, আর একটা কাজ যে বাকি থেকে গেল। আর একটা কাজ কি মহারাজ? আমার প্রাক্তন মন্ত্রী বীরেশকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।
সে যে এখনো ওই কুটিরের মায়ায় আবদ্ধ হয়ে আছে। মহারাজ, মহারাজ আপনার এত বড় সর্বনাশ যে করতে চাইছিল, আপনি আপনি তার প্রাণ ভিক্ষা চাইছেন? বেশ, আপনার যখন ইচ্ছা তখন তাই হবে।